আনন্দপুর গ্রামের নদীর মাঝামাঝি একটা খুবই বিখ্যাত মন্দির ছিল। এই মন্দিরের বাইরে ভেঙ্কটের একটা ছোট্ট দোকান ছিল। এই দোকানে ও ইডলি, বড়া আর ধোসা বিক্রি করত। দর্শন করতে আসা ভক্তরা ভেঙ্কটের দোকানে টিফিন খেত। দাদা, একটা মশলা ধোসা দাও তো, আর 2 প্লেট সাম্বার বড়াও দিও। আপনি বসুন দাদা, আমি এক্ষুনি নিয়ে আসছি। ভেঙ্কটের বউ ধোসা বানাতো আর ভেঙ্কট খরিদ্দারকে সামলাতো। ভেঙ্কট সব খরিদ্দারের সাথে খুব ভালোভাবে কথা বলতো। ওরা ভেঙ্কটের ধোসার দোকানে ধোসা খেতে ভালোবাসতো। আরে দাদা, আমাকেও 2টো ডোসা দিয়ে দিন। নিশ্চয় দাদা, আপনি বসুন, আমি বানাচ্ছি, একদম গরম গরম। ভেঙ্কট আর পূজা একসাথে মিলেমিশে কাজ করত, তাই ওদের লাভও ভালো হতো। দুজনে ওদের ব্যবসা নিয়ে খুব খুশি ছিল। বাবু, আরে এসো বাবা, এসো, আপনি বসুন, আমি আপনার জন্য কিছু নিয়ে আসছি। ভেঙ্কট রোজ ওই বুড়ো ভিখারিকে খাবার খাওয়াতো, কিন্তু এই ব্যাপারটা ওর বউ পূজার একদম পছন্দ ছিল না। কি দরকার ছিল ওই ভিখারির অভ্যেস বানিয়ে দেওয়া? ও রোজ চলে আসে ফ্রিতে খাবার জন্য। আরে পূজা, কি যায় আসে এরকম অসহায় মানুষের সাহায্য করলে? আরে কিন্তু তুমি যদি ওকে ফ্রিতে খাবার না দাও তাহলে কি ও মরে যাবে? ও কিছু না কিছু তো করেই নেবে, তাই না? আমাদের কাছে ভগবানের দেওয়া অনেক কিছুই আছে। আমার মনে হয় না আমাদের কাউকে সাহায্য করার জন্য এত ভাবা উচিত। জয় হোক দয়াবান, তুমি এইভাবেই দান করতে থাকো। এরকমই চলতে থাকলে তো এখানে ভিখারিতে লাইন পড়ে যাবে। আমি যতটা করতে পারবো ততটা করব, বাকিটা ভগবানের ইচ্ছা। ভেঙ্কট ওই বুড়ো ভিখারির জন্য কয়েকটা বড়া, ইডলি আর চাটনি আর ওনাকে দিয়ে দিল। ভগবান তোমার মঙ্গল করুক। বুড়ো ভিখারি খেতে লাগলো। তখনই ওখানে মন্দিরের পুরোহিত এলো। পুরোহিত দেখতে গোল গোল ছিল, ছোট কাঁধ আর মোটা ভুঁড়ি। জয় মাতাজি। জয় মাতাজি পুরোহিত মশাই, আসুন আসুন না, বসুন। পূজা পুরোহিতের জন্য টেবিল পরিষ্কার করে দিল আর পুরোহিত বসে পড়ল। কি খাবেন আপনি পুরোহিত মশাই? 2 প্লেট বড়া, 2 প্লেট ইডলি, 2 প্লেট ডোসা। আজকের জন্য শুধু এটুকুই। এক্ষুনি আনছি। পূজা পুরোহিতের সেবা করতে লাগলো। তখন ভেঙ্কটও ওর কাছে পৌঁছে গেল। আমি এই ভিখারিকে ফ্রিতে খাওয়াই, ও তো গরিব। এই পুরোহিত তো খুব বড় লোক, তুমি ওকে ফ্রিতে খাওয়াচ্ছ? ব্রাহ্মণকে নিয়ে এরকম বলতে নেই। শাস্ত্রতে লেখা আছে ব্রাহ্মণকে খাওয়ালে পুণ্য হয়। আর যেদিন থেকে আমি পুরোহিতকে খাওয়াতে শুরু করেছি, দেখো আমাদের ব্যবসা বেড়ে গেছে। যার যেমন ভাবনা। তুমি এই ব্রাহ্মণের সেবা করো, আমি যাচ্ছি ভগবানের দর্শন করতে। ঠিক আছে, যাও। ভেঙ্কট মন্দিরে গেল আর ও ভগবানের সামনে হাত জোড় করলো। হে ভগবান, সব সময় আমার পাশে থেকো আর সবার মঙ্গল করো। আমার বউ ভাবে ওর পেট ভরে পুণ্য লাভ করবে। আমি জানি এটা ভুল, ভগবান, কিন্তু তুমি ওকেও দয়া দিও। ভেঙ্কট ওর সাথে সবার মঙ্গল চাইতো। ও খুবই ভালো একজন মানুষ ছিল। ওর বউকে লুকিয়ে লুকিয়ে ও গরিব মানুষদের খাবার খাওয়াতো। ভগবান তোর মঙ্গল করুন। অসহায় মানুষদের সাহায্য করে ভেঙ্কট খুব আনন্দ পেত, তাই ও লুকিয়ে জড়িয়ে ভালো কাজ করতেই থাকতো। ওদিকে ওর বউ পূজা স্বার্থপর ছিল। ও চাইতো ভগবান শুধু ওরই মঙ্গল করুক, আর এই কারণেই ও ব্রাহ্মণদের সেবা করত। আর এই ঘটনা চলতে থাকলো। ভেঙ্কট আর পূজার ধোসার দোকানও ভালোই চলছিল। ভেঙ্কট গরিবদের সাহায্য করত আর পূজা ব্রাহ্মণদের সেবা করত। রোজ ভোর 5টার পর প্রথম নৌকা ধরে ভেঙ্কট আর পূজা মন্দিরে যেত, আর তারপর ওখানে ওদের দোকানে বসতো। আর সকাল থেকেই ওদের দোকানে খরিদ্দার আসতে থাকতো। তারপর বর্ষাকাল শুরু হলো। ভেঙ্কট আর পূজা রোজকার মতোই নৌকার মধ্যে ছিল। আজ মনে হচ্ছে খুব বৃষ্টি হবে। তার মানে খরিদ্দার কম আসবে? তা তো হবে, কিন্তু যারা আছে তাদের তো না খাইতে রাখতে পারি না। ঠিক আছে, কিন্তু যখন মন্দির ফাঁকা হয়ে যাবে আমরা বাড়ি ফিরে আসব। ঠিক আছে। ভেঙ্কট আর পূজা নদী পার করে মন্দিরের কাছে গেল। আর রোজকার মতোই ওরা দুজনেই ওদের দোকান চালানো শুরু করে দিল। খুব জোরে বৃষ্টি পড়ছিল।
আমারও মনে হচ্ছে না আজকে বিশেষ কোনো খরিদ্দার আসবে। দেখা যাক। আর তখনই 2-3 জন ওদের দোকানে এলো। আসুন আসুন দাদা, আসুন বসুন। আমাদের 3 প্লেট ইডলি আর 2 প্লেট বড়া দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আনছি। পূজা ইডলি বড়া বানালো আর ভেঙ্কট খরিদ্দারদের দিয়ে দিল। খরিদ্দাররা খেতে শুরু করলো। ওদের সবার খাওয়া শেষ হয়ে গেল, কিন্তু তাও বৃষ্টি থামলো না। মনে হচ্ছে না আজ আর বৃষ্টি থামবে। হ্যাঁ, বৃষ্টির জন্য মন্দিরে দর্শনার্থীও কম আছে। ওই লোকটা ভেঙ্কটকে টাকা দিয়ে দিল। আমরা কিছুক্ষণ এখানে অপেক্ষা করব, বৃষ্টি থামলেই চলে যাব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ওরা অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করলো, কিন্তু বৃষ্টি থামলো না। তারপর ওরা ভিজে নদী অবধি গেল। নদীর ভয়ঙ্কর রূপ দেখে ওরা অবাক হয়ে গেল। নদীতে একটাও নৌকা ছিল না, আর নদীর জলের স্তর বেড়েই চলছিল। ওরা দৌড়াতে দৌড়াতে ভেঙ্কটের কাছে এলো আর ওকে এসব বলল। এই বন্যা আমাদের সবাইকে ডুবিয়ে দেবে, আমাদের মধ্যে কেউ বাঁচবে না। তখনই ওদের কাছে ওই বুড়ো ভিখারি এলো। উনি যখন আছেন বাঁচানোর জন্য, তাহলে কেউ মারতে পারে বাবা? এখানে আমরা সবাই জীবন নিয়ে খেলছি, আর এই ভিখারি হাসছে। আমাদের কিছু তো করতে হবে। হে ভগবান, আমাদের সবাইকে নিরাপদে ওপার পড়ে দাও। হে ভগবান, দয়া করো। ভেঙ্কট ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলো। তখনই ওই বুড়ো ভিখারি সামনে রাখা একটা ধোসার প্লেট তুলে নিল। আমরা সবাই এত বড় বিপদে আছি, আর তুই খাওয়া নিয়ে ব্যস্ত। আমার সাথে এসো। ভিখারির সাথে ওরা সবাই নদীর কাছে গেল। ভিখারি ওই ধোসার প্লেট মাটিতে রেখে দিল আর ওনার চোখ বন্ধ করে দিল। আর জাদু দিয়ে ওই ধোসার আকার বাড়তে লাগলো। ধোসার আকার এত বেড়ে গেল যেন কোনো বড় নৌকা। ওখানে দাঁড়ানো সবাই চমকে গেল। এটা জাদুর বিশাল ধোসার নৌকা, সহজেই নদী পার করিয়ে দেবে। তোমরা বসে পড়ো এতে। সবাই নৌকাতে বসে পড়লো, শুধুই ভিখারি ছাড়া। আপনিও আসুন না। না বাবু, আমাকে উনি বাঁচাবেন, তোমরা সবাই যাও। ভিখারি ইশারা করা মাত্রই বিশাল ধোসা নৌকা নদীতে চলতে লাগলো। জলের বড় বড় ঢেউয়ের কোনো প্রভাব ওই নৌকাতে ছিল না। ভিতরে বসা সবাই সুরক্ষিত ছিল। ওরা সবাই ওপারে পৌঁছে গেল। সবাই ভগবানকে ধন্যবাদ জানালো। আর ওরা নামা মাত্রই বিশাল ধোসার নৌকা জলে ডুবে গেল। আজ ভেঙ্কটের সাথে বাকি সবাই একই জাদু দেখলো, বিশাল ধোসা নৌকার জাদু। হয়তো এই ভেক্টরের ভালো মানুষদের জন্যই ওকে জাদুই বিশাল ধোসা নৌকা বাঁচাতে এসেছিল। আম্মা নামে একজন নামকরা ধোসা বিক্রেতা ছিল। আম্মার দোকানে ছিল গ্রামের পাশেই। সূর্যের প্রথম আলো আসার সাথেই আম্মার দোকান খুলে যেত, আর সেখানে সব সময় খদ্দেরের ভিড় লেগেই থাকতো। আম্মা, আপনার ধোসা তো একেবারে লাজবাব। কি জানি কেমন করে আপনি এত ভালো ধোসা বানিয়ে ফেলেন। নিজের খরিদ্দারের থেকে এত ভালো ধোসার প্রশংসা শুনে আম্মা খুব খুশি হয়ে যেতেন। আমার বেশিরভাগ খরিদ্দার সকাল সকাল জল খাবারে ধোসা খেতেই পছন্দ করত। আরে আম্মা, একটা স্পেশাল মৈসুর মশলা ধোসা। বসো বসো, এখনই দিচ্ছি। আম্মা তার সমস্ত খরিদ্দারদের খুব ভালোভাবেই বসাতো আর তাদের সাথে গল্পও করত। সময় চলতে থাকলো, আর সময়ের সাথে সাথে আম্মার দোকানও অনেক বড় হয়ে গেল এবং আম্মার সাহায্য করার জন্য আরও 2 জন মহিলাকে কাজে রেখেছিল। তারপর আম্মা বসে বসে খরিদ্দারদের কাছ থেকে টাকা নিত আর তাদের সাথে কথা বলতো। আম্মার সাহায্যকারী মহিলাদের মধ্যে একজন ছিল বিনা, যার সবসময় নজর থাকতো আম্মার টাকা পয়সার ওপর। এখানে আমরা 2 জন সারাদিন শুধু কাজ করতে থাকি, আর আম্মাকে দেখো সারাদিন শুধু টাকা গুনে যাচ্ছে। আর আমরা কি পাই বলো তো? আমরা তো আমাদের মাইনে পেয়ে যাই। ওই দিয়ে কিছু কাজ হয় নাকি? ওইদিকে দেখ, আম্মাকে দেখ সারাদিন টাকা গুনে যাচ্ছে।
এসব ওনার রোজগারের টাকা। বছরের পর বছর তিনি এত পরিশ্রম করেছেন, তার ফলস্বরূপ এই দোকানটা এত বড় হয়েছে। আমি তো তোকে সেটাই বোঝানোর চেষ্টা করে চলেছি, আমাদের নিজেদের দোকান তৈরি করে পরিশ্রম করা উচিত। না রে বাবা না, এসব আমার দ্বারা হবে না। আমার জন্য এই মাইনেই তো ঠিক আছে রে। বিনা অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু লক্ষ্মী তার কোনো কথাই শুনতে চাইল না। বিনা অনেক দিন ধরে তার নিজের দোকান করার কথা ভাবতে লাগলো। অবশেষে একদিন বিনা তার নিজের ধোসার দোকান খুলেই ফেলল। আম্মার 10 টাকা করে ধোসা বিক্রি করত, কিন্তু বিনা ধোসার দাম 8 টাকা করে দিয়েছিল। আস্তে আস্তে বিনার দোকানে সব খরিদ্দারের ভিড় লেগে গেল। এই দেখে বিনা খুব আনন্দ পেল, কিন্তু শীঘ্রই তার মধ্যে অহংকার এসে গেল। আম্মা খুবই সাধারণ ছিল এবং সে তার খরিদ্দারদের সাথে খুব ভদ্রভাবে কথা বলতো, কিন্তু বিনার অহংকার খুবই বেড়ে গিয়েছিল। দিদি একটা মশলা ধোসা দিন তো। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, তোমাকে কিন্তু 10 মিনিট অপেক্ষা করতে হবে। ঠিক আছে দিদি। বিনা সব সময় তার খরিদ্দারদের দীর্ঘক্ষণ অপেক্ষা করিয়ে রাখতো। এই নাও তোমার মশলা ধোসা। দিদি আমাকে ওই সবুজ চাটনিটা একটু দাও না। দিলাম তো সবুজ চাটনি, আর কত দেব? বিনা মাঝে মধ্যেই ছোটখাটো ব্যাপার নিয়ে তার খরিদ্দারদের সঙ্গে ঝগড়া করত। কিছুদিন পরে বিনার অহংকার এত বেড়ে গেল যে সে ভাবলো সে যাই করুক না কেন খদ্দের তার কাছেই আসবে। কেননা আমার ধোসার দাম কম, তাই সব খরিদ্দার আমার কাছেই আসবে। রোজ রোজ সকাল 6টায় দোকান খুলে আমি পরিশ্রান্ত হয়ে গেছি। একটা কাজ করি, কাল থেকে 6:30 থেকে 7টায় দোকান খুলবো। যদি খরিদ্দারদের অপেক্ষা করতে হয় তাতে আমার কি, আমার তো ভালোভাবে ঘুমটা হয়ে যাবে। পরের দিন সকালে রোজের মতন আমার দোকান ঠিক সকাল 6টায় খুলে গেল, কিন্তু বিনা দোকান বন্ধ ছিল। এই দেখে সব খরিদ্দার আম্মার দোকানে চলে গেল। গ্রাহকদের ভিড় দেখে আম্মা বুদ্ধি করে নিজের দোকানের ধোসার দাম 8 টাকা করে দিল। 7:30টায় বিনা দোকান খুলল। খরিদ্দাররা যখন দোকানে গেল তখন দেখলো দুটো দোকানেরই একই দাম। এটা দেখে আরে বাহ, আম্মাও ধোসার দাম কমিয়ে দিয়েছে। অনেক দিন হয়ে গেল আমরা আম্মার ধোসা খাইনি। তারপর সারা দিন আম্মার দোকানে খরিদ্দারদের ভিড় লেগেই থাকলো, আর এদিকে বিনার দোকানে 1-2জন খরিদ্দার আসছিল। বিনা মনে মনে খুব জ্বলছিল, আর সেই কারণেই সে খরিদ্দারদের ওপর আরো বেশি চেঁচামেচি করে ফেললো। চাই না তোমার ধোসা আমি, তুমিই খাও। সব খরিদ্দার আম্মার দোকানেই চলে গেল। আজ আম্মা খুব আনন্দ পেল, কেননা আবারও তার দোকান খুব ভালোভাবে চলছিল। কিন্তু বিনা হিংসায় আম্মার ওপর জ্বলছিল। বাচ্চারা, এই গল্পে আম্মা কিছুই করল না, কিন্তু বিনার অহংকার তার নিজের ভালো ব্যবসাটাকেও নষ্ট করে দিল। যদি ও প্রথম থেকেই খরিদ্দারদের সাথে ভালো ব্যবহার করত আর অহংকার না দেখাতো, তাহলে আজ ওর ব্যবসাও খুব ভালোভাবে চলতো। এই জন্যই বলে অহংকার পতনের মূল কারণ। দক্ষিণ ভারতের একটি গ্রামে রমা আর তার স্বামী চিনাপ্পা থাকত। দুজনে গ্রামের একটা চাষের জমিতে দিনমজুরি করে নিজের সংসার চালাতো। রমা আর চিনাপ্পার এক ছেলে এবং এক মেয়ে ছিল। তারা তাদের সন্তানদের লেখাপড়া শিখিয়ে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, কিন্তু মাঝে মধ্যেই চিনাপ্পা অসুস্থ হতে শুরু করলো। ও খুব অসুস্থ হয়ে পড়ল। এখন রমাকে চাষের জমিতে দিনমজুরির কাজও করতে হতো, নিজের সন্তানদের খেয়ালও রাখতে হতো, আর তার অসুস্থ স্বামীরও। তার শারীরিক অবস্থা দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছিল। একদিন চিনাপ্পাকে দেখতে তার ভাই মোহন এলো। দাদা, দেখে তো মনে হচ্ছে তোমার শরীর খুব খারাপ। তুমি কি ডাক্তার দেখিয়েছো নাকি না? দেখিয়েছি ঠাকুরপো, কিন্তু তারপরেও কোনো উন্নতি দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমি মন্দিরে গিয়ে তোমার নামে পুজো দেব, তুমি নিশ্চয়ই ঠিক হয়ে যাবে।
ঠিক আছে আমার ভাই। বৌদি, তোমার একার ওপরেই এই পুরো সংসারটা চালানোর দায়িত্ব এসে পড়েছে, তাই না? হ্যাঁ, কিন্তু এখন সংসার তো চালাতেই হবে না। বৌদি, আমি না একটা ইডলির দোকান খুলছি। তুমি কি সে দোকানে গিয়ে ইডলি বানাতে পারবে? এর ফলে তুমি কিছু টাকাও হাতে পেয়ে যাবে, আর তোমার এই আর্থিক পরিস্থিতিও অনেকটাই বদলে যাবে। আমার এই ব্যবসায় যা লাভ হবে সেটা আমরা দুজনে মিলে ভাগ করে নেব। হ্যাঁ, ঠিক আছে ঠাকুরপো। আর পরের দিন থেকে রমা মোহনের দোকানে ইডলি বানাতে লাগলো। গ্রামের সবার রমার তৈরি করা ইডলি খুব পছন্দ হলো। দেখতে দেখতে রমার বানানো ইডলি বিখ্যাত হয়ে গেল। দোকানে রোজ গ্রাহকেরা ভিড় করতে শুরু করলো। রমা ও মোহন দুজনেই খুব খুশি ছিল, কারণ ব্যবসা থেকে দুজনেই লাভবান হচ্ছিল। উপার্জিত হওয়া লাভের টাকায় রমা চিনাপ্পাকে ভালো চিকিৎসা করালো, আর কিছুদিনের মধ্যেই চিনাপ্পা একদম সুস্থ হয়ে গেল। এভাবে 2 মাস কেটে গেল। রমা আর মোহনের দোকানে গ্রাহকেদের ভিড় ক্রমাগত বেড়েই চলেছিল। আর আজ রমা ভাবলো, এই এত লোকের ভিড় শুধুমাত্র আমার ইডলির জন্যই তো, তাহলে আমার তো লাভের ওপর বেশি অধিকার। মোহন তো শুধু জিনিসপত্র কিনে এনে দেয় আর সব খদ্দেরদের ইডলি পরিবেশন করে, তাহলে তো ওর লাভের সমান অংশ পাওয়া উচিত না? সন্ধ্যের সময় যখন লাভের অংশ দুজন ভাগাভাগি করছিল, তখন ঠাকুরপো, সব ইডলি তো আমিই বানাই। যদি আমার ইডলি এত সুস্বাদু না হতো তাহলে তোমার এত লাভ হতোই না। সে তো ঠিকই বৌদি, তোমার হাতে বানানো এই ইডলি সত্যিই অসাধারণ। তাই তার জন্য আমার তো লাভের উপর বেশি অধিকার থাকা উচিত। কিন্তু বৌদি, এটা তো ঠিক না। আমিও সারাদিন খুব পরিশ্রম করি, তারপর আমরা এত টাকা রোজগার করি। তার মানে আমরা দুজনেই সমান সমান পরিশ্রম করি, আর তাই এই লাভের অঙ্কের উপরেও আমাদের সমান অধিকার আছে। না ঠাকুরপো, এবার তুমি ভুল কথা বলছো। তাই যদি হয় তাহলে কালকে থেকে অন্য কোনো ইডলি বানানোর লোক খুঁজে নিও। রমা মোহনের সাথে রাগারাগি করে নিজের বাড়ি ফিরে এলো। আর পরদিন থেকে গ্রামে 2টো ইডলির দোকান বসলো। একটা রমার, যেখানে সে নিজেই ইডলি বানাতো আর বিক্রি করছিল, আর একটা মোহনের, যেখানে অন্য এক মহিলা ইডলি বানাচ্ছিল। রমার নতুন দোকান দেখে গ্রামবাসীরা সবাই তার দোকানের দিকে চলে গেল। কিন্তু রমা একা ছিল। ও এতজন গ্রাহকদের একা সামলাতে পারছিল না। অবশেষে গ্রাহকেরা অপেক্ষা আর না করে মোহনের দোকানে ফিরে এলো, যেখানে মোহন অন্যান্য দিনের মতোই সমস্ত গ্রাহকদের ভালোভাবে ইডলি পরিবেশন করছিল। এই ঘটনা রোজ হতো, আর দেখতে দেখতে গ্রামবাসীরা মোহনের ইডলির দোকানেই ইডলি খেতে যেত। এখন রমা একা নিজের দোকানে দাঁড়িয়ে আফসোস করত। এটা আমি কি করলাম? আমি তো ভেবেছিলাম ইডলি বানানোটাই আসল কাজ, কিন্তু না, মোহনের খদ্দের সামলানোটাও একটা অনেক বড় কাজ ছিল। অন্তত পক্ষে আমি যখন মোহনের সাথে ছিলাম আমি ভালো টাকা রোজগার তো করতাম, কিন্তু আমার ইডলির দিকে এখন কেউ ফিরেও তাকায় না। রমা নিজের ইডলি নিয়ে খুব অহংকার করত, যা এখন চূর্ণ হয়ে গিয়েছিল। সেই জন্যই কথায় আছে যে অহংকার কাঁচের মতো হয়, যা অবশ্যই ভাঙে। ঘি চাই, ঘি, ভালো গাওয়া ঘি আছে, কেউ নেবে? ঘি চাই গো কারোর। ও বিমলা, 1 কিলো ঘি দাও তো বাছা। কি বলছো দিদি, শুধু 1 কিলো? নিজের দিকে তাকিয়ে দেখো একবার, কত রোগা হয়ে গেছো তুমি।
রুটির ওপর একটু ঘি মাখিয়ে খাও, বুঝলে? তারপর দেখো তোমার শরীর স্বাস্থ্য কত ভালো হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, তুমি 2 কিলো দাও তাহলে। আচ্ছা বেশ, তাই দিচ্ছি। বিমলা 2 কিলো ঘি ওজন করলো আর সে আনন্দে এগিয়ে যেতে থাকলো। রাস্তার মধ্যে ও অনেক গ্রাহকের দেখা পেল। আজকে ওর ঘিয়ের ব্যবসা খুব ভালো চলছিল আর এখন ওর কাছে অল্প একটু ঘি বেঁচেছিল। একটু দূরে হাঁটতেই ও দিনের শেষ গ্রাহকের দেখাও পেয়ে গেল আর এখন ওর সব ঘি শেষ হয়ে গিয়েছিল। বিমলা খুব আনন্দেই ফিরে আসছিল আর ঠিক সেই সময় একটা ছোট বাচ্চা ওকে ডাকলো। বিমলা কাকি, ঘি আছে নাকি? না রে সোনা, ঘি তো শেষ হয়ে গেছে। ঠিক আছে কাকি, কালকে আপনি বেশি করে ঘি আনবেন। ঠিক আছে বাবা, কালকে তোমাকে ঘি অবশ্যই দেব আমি। ঘিয়ের খালি পাত্র নিয়ে বিমলা ওর বাড়িতে পৌঁছলো আর ও টাকা গোনা শুরু করে দিল। অনেক টাকা দেখে ওর খুব আনন্দ হলো। আরে আজকে তো খুব ভালো উপার্জন হয়েছে, কিন্তু আজকে আমার একজন গ্রাহক খালি হাতে ফিরে গেল। আমার একদম ভালো লাগছে না। কাল থেকে আমি আরো বেশি ঘি বানাবো, যাতে কেউ আমার কাছ থেকে খালি হাতে না ফিরে যায়। পরের দিন বিমলা ঘি বানানো শুরু করলো। যত পরিমাণে ঘি তৈরি হলো ওর পাত্রও ভর্তি হতে থাকলো। ওর পাত্রের বেশিরভাগটাই ভর্তি হয়ে গিয়েছিল আর বিমলার কাছে যত দুধ ছিল এরই মধ্যে শেষ হয়ে গেল। আরে এটা কি হলো? পাত্রটা তো আজকেও পুরো ভরলো না। যদি আজকেও আমার একজনও গ্রাহক খালি হাতে ফিরে যায় তাহলে আমার খুব খারাপ লাগবে। না, আজকে আমার কোনো গ্রাহকই খালি হাতে ফিরে যাবে না। বিমলা ঘরের ভেতর থেকে একটা বনস্পতি তেলের পাত্র নিয়ে এলো আর ও ঘিতে তেল মিশিয়ে দিল। এবার কেউ আর খালি হাতে ফিরে যাবে না। ঘি লাগবে, ঘি, ঘি চাই গো কারোর। খুব ভালো গাওয়া ঘি আছে গো, কেউ নেবে ঘি? কাকি, 1 কিলো ঘি দিয়ে দাও। হ্যাঁ বাবা, কালকে তুমি ঘি পাওনি তো, তাই আজকে একটু বেশি নাও। বিমলা বাচ্চাটাকে ঘি দিয়ে দিল আর ও এগিয়ে যেতে থাকলো। আর এইভাবেই বিমলা বাকি মানুষদেরও নিজের ঘি বিক্রি করতে থাকলো। আজকের দিনটা তো খুব ভালো ছিল, আজকে অনেক উপার্জন হয়েছে। ও সুরেশ ময়রার বাড়ির সামনে গিয়ে পৌঁছলো। ঘি নেবেন কেউ? ভালো ঘি আছে গো। বিমলা দিদি, আমাকে 3 কিলো ঘি দিন। হ্যাঁ হ্যাঁ সুরেশ, কিন্তু আজকে 3 কেজি? কোনো অনুষ্ঠান আছে নাকি? হ্যাঁ, মোড়ল মশাইয়ের বাড়িতে অনুষ্ঠান আছে, সেই জন্যই তো আমি গাজরের হালুয়া তৈরি করছি। বাহ, খুব ভালো কথা। বিমলা 3 কিলো ঘি দিয়ে ওখান থেকে চলে গেল। বিমলা ভীষণ খুশি ছিল যে আজকে ওর কোনো গ্রাহক খালি হাতে ফেরেনি। সুরেশ ময়রা গাজরের হালুয়া বানালো আর ও তখন হাঁড়ি নিয়ে মোড়লের বাড়িতে পৌঁছলো। মোড়লের বাড়িতে অনেক মানুষ নেমন্তন্ন খেতে এসেছিলেন। সুরেশ ময়রা নিজের গাজরের হালুয়া পরিবেশন করলো। তার মধ্যে একজন ব্যক্তি ওই হালুয়া খেলো। ভাই সুরেশ, আজ কি হলো বলো দেখি তোমার এই হালুয়ার? আগের মতো এর মধ্যে স্বাদই নেই। মনে হচ্ছে সুরেশের আজকে কাজে কোনো মনই ছিল না। না না, মনে হচ্ছে মোড়ল মশাই সুরেশকে টাকা পয়সা ঠিক করে দেয়নি। সবাই হাসাহাসি করতে শুরু করলো
আর মোড়ল ওর দিকে গম্ভীরভাবে তাকিয়ে রইল। এরপর সুরেশ নিজেই হালুয়া খেলো আর ওর একটু গন্ডগোল মনে হলো। ও আরেকবার হালুয়া খেলো। আমি তো সব জিনিস পরিমাপ মতনই দিয়েছিলাম। এরকমটা আবার বিমলা দিদির ঘিয়ের জন্য হলো না তো? পরের দিন সুরেশ বিমলার বাড়িতে পৌঁছলো আর ওখানে ও দেখলো বিমলা ঘিতে বনস্পতি তেল মিশিয়ে দিচ্ছে। বিমলা দিদি, এত বড় বিশ্বাসঘাতকতা! আপনি শুদ্ধ ঘিয়ের মধ্যে বনস্পতির তেল মেশাচ্ছেন? আপনি একজন বিশ্বাসঘাতক। আজ আপনার জন্য গ্রামের সবাই আমার হালুয়া নিয়ে মজা করেছে আমার সাথে। আমি তোমার এই কাজের ব্যাপারে গ্রামের সবাইকে বলে দেব। আরে সুরেশ, আমার কথাটা তো শোনো। সুরেশ বিমলার কোনো কথা না শুনে ওখান থেকে চলে গেল। সুরেশ গ্রামবাসীদের বলে দিল যে বিমলা ঘিতে ভেজাল মিশিয়েছে। আর এখন বিমলা যখন ঘি নিয়ে বেরোলো, দিদি একটু ঘি নাও না। না 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 না, তোমার ঘি আমার লাগবে না বাপু। ঘিয়ের মধ্যে তুমি ভেজাল মিশিয়ে সেটা সবাইকে বিক্রি করছো। চলে যাও এখান থেকে। এই সব কথা শুনে বিমলা নিজের কাজের ওপর খুব রাগ হলো। ভেজাল মেশানোর জন্য ওর সব গ্রাহক চলে গিয়েছিল আর এখন কেউ বিমলার থেকে ঘি কিনতে চাইছিল না। এই গল্পটা থেকে আমরা এটা শিখলাম যে যেমন কাজ তার তেমন ফল। সততা একটা মূল্যবান সম্পদ। রামু আন্না কর্ণাটক থেকে মুম্বাই শহরে কাজ করার জন্য চলে আসে, কিন্তু বেশি পড়াশোনা না জানার কারণে উনি কোথাও কাজ পান না আর উনি খুবই অসুবিধায় পড়ে যান। আরে শুধু শুধু এত বড় একটা শহরে চলে এসেছি, ওখানেই কোনো একটা কাজ খুঁজে নিতাম। এই দুয়ারে দুয়ারে ঘোরার থেকে তো আমরা কিছুই পাবো না। এই কথাটা মনে রেখো সব সময়। তুমি ধৈর্য রাখো, কোনো না কোনো কাজ নিশ্চয়ই পেয়ে যাবে। আমার মতন অশিক্ষিত লোককে কে কাজ দেবে? এই শহরে শুধু পড়াশোনা লোকেরাই থাকতে পারে। আমার মতন অশিক্ষিত লোকদের জন্য কোনো কাজ নেই। আমার খুবই চিন্তা হচ্ছে। আমি তো কিছুই বুঝতে পারছি না যে কি করব আর কি করব না। যদি এইভাবেই চলতে থাকে তাহলে আমাদের আবার গ্রামে ফিরতে হবে। যদি কোনো চাকরি না পাও তাহলে আমরা নিজেদেরই কোনো একটা কাজ শুরু করে দেব। কিন্তু আমরা কি শুরু করব? আমাদের কাছে তো অত পয়সাও নেই যে নিজেদের কোনো ব্যবসা করতে পারবো। তোমার গয়না বিক্রি করেই তো আমরা এখানে এসেছি। খুব ভালো হতো যদি আমার দাদু বাবার কাছে বেশি টাকা পয়সা জমি থাকতো, বুঝেছো? হায় ঈশ্বর, এ কেমন পরীক্ষা নিচ্ছ? আমরা একটা গাড়ি লাগিয়ে ডোসা বিক্রি করার কাজ শুরু করতে পারি, তাতে বেশি টাকা পয়সারও দরকার পড়বে না। হ্যাঁ, এটা ঠিকই বলেছো তুমি। এই কাজে না টাকা পয়সা লাগবে আর না পড়াশোনা লাগবে। চলো আজ থেকেই শুরু করে দিই। তাড়াতাড়ি শ্রী গণেশের নাম নিয়ে আমাদের ব্যবসাটা শুরু করে দিই, কি বলো? রামু আন্না আর ওনার স্ত্রী সুমিতা বাজারের একটা কোণে ঠেলা গাড়ি লাগায় আর ডোসা বানাতে শুরু করে দেয়। চলে আসুন দাদা বৌদি, গরম গরম ডোসা খেয়ে যান। সুনিতার আওয়াজ শুনে কয়েকজন কাস্টমার ওদের সামনে চলে আসে আর ডোসা বানানোর জন্য বলে দেয়। নতুন গাড়ি লাগিয়েছেন নাকি আপনি? হ্যাঁ হ্যাঁ, আজই লাগিয়েছি। কত করে একটা ডোসা? আজ প্রথম দিন তো, তাই আজ আমরা কারোর থেকে টাকা নেব না। ব্যাস আপনি ডোসা খান আর বলুন কেমন হয়েছে। রামু আন্না গ্রাহকদের ডোসা বানিয়ে দেয় আর গ্রাহকেরা খুব আনন্দের সাথে ডোসা খায় আর খুব ভালোও লাগে তাদের ডোসা। আপনার বানানো ডোসা তো খুবই স্বাদের। আপনার তো কোনো বড় হোটেলে যাওয়া উচিত। আগে না না না, আমার কাছে ঠেলাটাই যথেষ্ট। যদি আমার ডোসা আপনার ভালো লাগে তাহলে সবসময় আমার এখানে এসে খাবেন। আপনিও খান আর আপনাদের বাচ্চাদেরও খাওয়ান। আমাদের দোকানের ডোসা যে একবার খায় না সে সব সময় হাসতে শুরু করে দেয়। হ্যাঁ হ্যাঁ, আমি তো আসবই, আর তার সাথে নিজের বান্ধবীদেরও নিয়ে আসবো, আর ওরাও আপনার ডোসা খেয়ে খুব খুশি হবে। পরের দিন থেকে রামু আন্নার ঠেলার কাছে গ্রাহক আসতে শুরু করে দেয়। রামু আন্নার ডোসা সমস্ত গ্রাহকদেরই ভালো লাগে আর সবাই এখানে এসে ডোসা খাওয়ার সাথে সাথে বাড়িতে পার্সেল করেও নিয়ে যায়। তার ফলে রামু আন্নার বেশ ভালো রোজগারও হয়।
তুমি এটা ভালোই মাথা খাটিয়েছো যে আমাকে ধোসা বানাতে বলেছো। এখন আর আমাদের গ্রামে ফিরতে হবে না, না হলে আবার গ্রামে গিয়ে আমাকে চাষ করতে হতো। জানি না ভালো দিনের মুখ কবে দেখতাম। হ্যাঁ, আর ভালো টাকা জমা করে আমরা এই শহরেই নিজেদের একটা বাড়িও কিনতে পারবো। কে জানে ওই শয়তান লোকটার হাতে কি জাদু আছে যে আমার গ্রাহকরা হোটেলের ধোসা ছেড়ে দিয়ে ও ঠেলাগাড়ির কাছে যাচ্ছে। তাড়াতাড়ি কিছু একটা করতে হবে, না হলে এই শয়তান লোকটা আমার সমস্ত গ্রাহককে নিয়ে পালিয়ে যাবে। হোটেল মালিক রামু আন্নার ঠেলাগাড়ি বন্ধ করার কিছু একটা উপায় ভাবে। ওদিকে রামু আন্নার ঠেলার কাছে এত ভিড় চলে আসে যে রামু আন্নার ধোসা বানানো তৈরি করা সমস্ত জিনিস শেষ হয়ে যায়। আজকে আমাকে ক্ষমা করে দিন বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে আর ধোসা খাওয়াতে পারবো না। আমার দোকানে সমস্ত জিনিস শেষ হয়ে গেছে, কিন্তু কাল থেকে আমি আরো বেশি জিনিস নিয়ে চলে আসবো, যাতে রাত পর্যন্ত জিনিস শেষ না হয়। আর আজকে যারা না খেয়ে যাচ্ছে, কালকে আমি বেশি করে সাম্বার আর চাটনি দেব। আমি বলতে চাইছি যে যে খেতে পেল না আজকে তাকে। রামু আন্না সেদিনের রোজগার করার পয়সা নিয়ে নিজের স্ত্রীর সাথে বাড়ি চলে যায়। এখন কাল থেকে আরও পরিশ্রম করতে হবে, না হলে গ্রাহকেরা দুঃখ পাবে আর ধোসা খেতে আসবে আর আমার কাছে জিনিসই থাকবে না। যদি রোজ রোজ ধোসা খেয়ে না চলে যায় গ্রাহকরা, তাহলে আমাদের কাছে কিছুই থাকবে না। পরের দিন রামু আন্না অনেক জিনিস নিয়ে চলে আসে আর ডোসা বানাতে শুরু করে দেয়। ওনার ভালো বিক্রি হচ্ছে এটা দেখে অন্য দোকানদারেরা ওনার দোকানের সামনে নোংরা ফেলতে শুরু করে দেয় আর ওনার ঠেলাকে ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু রামু আন্না সবকিছু ঠিকঠাক করে নেয়। কিন্তু তখনই বৃষ্টি শুরু হয়ে যায় আর রামু আন্নার উনুনটা নিভে যায়। বৃষ্টি এসে আমাদের বিরক্ত করে দিল। দুবার উনুনটা জ্বালিয়েছি, কিন্তু দুবারই উনুনটা নিভে গেল। এটা কোনো অশুভ নয় তো? রামু আন্না অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই বৃষ্টিতে উনুনটা জ্বালাতে পারে না। সে অসহায় হয়ে পড়ে ঠেলাটা বন্ধ করে বাড়ি চলে যায়। এটা দেখার পরে অন্য দোকানদারেরা খুবই আনন্দ পায়। মনে হচ্ছে আমাদের ঠেলা গাড়ি বন্ধ হতে চলেছে। এত বৃষ্টিতে তো কয়লা পুরো ভিজে গেছে। প্রত্যেকবার জ্বালাচ্ছি, প্রত্যেকবারই কিছু না কিছু হয়ে যাচ্ছে। যদি গাড়িতে ডোসা না বানাতে পারছি তাহলে কোনো ব্যাপার না, আমরা বাড়ি থেকে ডোসা বানিয়ে নিয়ে যাব। পরের দিন থেকে রামু আন্না বাড়ি থেকেই ধোসা বানিয়ে নিয়ে যায়, কিন্তু রাস্তায় যেতে যেতে সেগুলো ঠান্ডা হয়ে যায় আর বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে নরমও হয়ে যায়। সেই জন্য গ্রাহকদের ওই ধোসা ভালো লাগে না আর সমস্ত গ্রাহক ধোসা না খেয়েই চলে যায়। আরে এটা ধোসা নাকি ফুচকা? পুরো জলে ভিজে গেছে, এরকম ধোসা খাবো না আমরা। এইভাবে গ্রাহকদের চলে যেতে দেখে রামু আন্না খুবই দুঃখ পায়। তখনই বৃষ্টি বেশি হওয়ার কারণে সমুদ্রে জল ভরে যায় আর কিছু মাছ আর কচ্ছপ বাইরে ভেসে চলে আসে, যার মধ্যে একটা কচ্ছপ উল্টে যায় আর সোজা হওয়ার অনেকক্ষণ ধরে চেষ্টা করে। রামু আন্না বন্যায় ডুবে যাওয়ার ভয় না পেয়ে জলে নেমে যায় আর ওই কচ্ছপটাকে সোজা করে দেয়। তোমাকে তো খুবই চিন্তিত মনে হচ্ছে, আমি তোমার চিন্তা দূর করতে পারি। আপনি কি এই বৃষ্টি হওয়া থেকে একটু থামাতে পারবে না? না, আমি বৃষ্টি তো আটকাতে পারবো না, কিন্তু আমি তোমাকে এরকম একটা পাউডার দিতে পারি যেটা দিয়ে তুমি ডোসার ছাতা বানিয়ে নিজের চিন্তা দূর করতে পারো। কিন্তু ডোসা ছাত্রী তো বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যাবে। তুমি আমার সাথে ইয়ার্কি মারছো না তো? কচ্ছপটা নিজের কবজ থেকে এক থলি পাউডার বের করে রামু আন্নাকে দিয়ে দেয়। এই নাও, এইটা সমুদ্রী দেবতার দেওয়া জাদুই পাউডার। যেভাবে আমার কবজ এই পাউডার দিয়ে শক্ত হয়ে যায়, তোমার ডোসাও সেরকমই শক্ত আর টেস্টি হয়ে যাবে। রামু আন্না কচ্ছপের ওই পাউডারের থলিটা নিয়ে নেয় আর বাড়িতে গিয়ে ধোসা বানাতে শুরু করে আর ধোসার ওপরে ওই পাউডারটা ছিটিয়ে দেয়, যার ফলে ধোসা খুবই শক্ত হয়ে যায়। সুনিতা ওই ধোসাগুলোকে সেলাই করে ছাতা বানায় আর তার উপরে কাঠের হ্যান্ডেল তৈরি করে দেয়। এখন রামু আন্না ধোসার ছাতা বানিয়ে ঠেলা গাড়ি নিয়ে যায়। এসো এসো দাদা, ধোসা খাও আর ছাতা উপহার নিয়ে যান বাবু। আরে দাদা, এটা কিরকম অফার আপনার? আমাকেও একটু বলুন। আমি বলছি, দেখুন, যদি আপনি একটা ডোসা খান তাহলে একটা ডোসা ছাতা আপনি পাবেন। আর আপনি তো দেখছেনই বৃষ্টি কত জোরে বইছে। ডোসা খাওয়ার পর আপনাকে ছাতা নেওয়ার জন্য অন্য দোকানে যাওয়ার কোনো দরকার নেই। আরে বাহ, এটা তো খুবই ভালো অফার। ডোসা খাও আর বৃষ্টি থেকেও বেঁচে যাও। রামু আন্নার একটা ধোসার সাথে একটা ধোসা ছাতার ফ্রি এই অফারে জানার পরে অনেক গ্রাহকেরা রামু আন্নার ঠেলাগাড়ির কাছে ডোসা খাবার জন্য চলে আসে, যার ফলে রামু আন্নার কাছে অনেক বেশি টাকা চলে আসে। দেখলে, আমাদের এত বড় প্রবলেম এক চুটকিতে সলভ হলো। আজ আমাদের কাছে টাকা পয়সার কোনো কমি নেই। হ্যাঁ, আমাদের প্রবলেম পুরোপুরি মিটে গেছে। কিন্তু এই শহরে এমন অনেক গরিব লোক আছে যাদের কাছে ছাতা টাতা নেই, বুঝেছো? আমরা তাদেরকে সাহায্য করব। এখন থেকে আমি এটা ঠিক করছি,
যে যেখানেই কোনো গরিব বা কেউ ক্ষুধার্ত থাকবে আমি আমার ধোসা তাদেরকে ফ্রিতে খাওয়াবো আর কাউকে খালি পেটে ঘুমোতে দেব না। রামু আন্না আর তার স্ত্রী অনেক ধোসা ছাতা তৈরি করে আর শহরের গরিবদের কাছে গিয়ে সেগুলো ভাগ করে দিয়ে দেয়। খুব তাড়াতাড়ি পুরো শহরে ধোসা ছাতাওয়ালা নামে বিখ্যাত হয়ে যায়।